আচ্ছা, এবার আসি এই অণুজীবদের ভূমিকা। অণুজীবদের ভূমিকা কোন কোন ক্ষেত্রে এদের ভূমিকা আমরা পড়বো সেটা আমাদের সিলেবাসে দিয়েই দিয়েছে। যেমন কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রে এই অণুজীবরা আমাদের কিভাবে সাহায্য করছে, খাদ্য প্রক্রিয়াকরণের বা ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে কিভাবে সাহায্য করছে, তারপর ওষুধ তৈরিতে কিভাবে সাহায্য করছে, আর বর্জ্য পদার্থের অপসারণে বা সিওয়েজ ডিসপোজাল সেগুলোতে কীভাবে সাহায্য করছে। প্রথমেই আসবো আমরা অণুজীবের ভূমিকা। অণুজীবের ভূমিকা, রোল অফ মাইক্রোবস। কোন কোন ক্ষেত্রে রোল অফ মাইক্রোবস আমরা পড়ব? প্রথমটা হচ্ছে এগ্রিকালচার, কৃষিক্ষেত্রে। তো এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা অণুজীবদের ভূমিকা দেখব কীভাবে না। আমরা জানি যে চাষের জন্য জমিতে নাইট্রোজেনের পর্যাপ্ত উপস্থিতি থাকা দরকার। তো এই যে নাইট্রোজেনের উপস্থিতি, কিছু কিছু অণুজীব রয়েছে যারা বাতাসে এত বেশি নাইট্রোজেন রয়েছে আমরা কেউই ব্যবহার করতে পারছি না, কিন্তু কিছু অণুজীব তারা সরাসরি বাতাসের নাইট্রোজেনকে নিয়ে মাটিতে নাইট্রোজেনের যৌগ হিসেবে রূপান্তরিত করতে পারে। তো সেই পদ্ধতিটাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন স্থিতিকরণ। নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন, ফিক্সেশন অফ নাইট্রোজেন। তো এই নাইট্রোজেন স্থিতিকরণ কোন কোন ব্যাকটেরিয়া করছে? কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া করছে। স্বাধীনজীবী যেমন অ্যাজিটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, এরা কিন্তু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। স্বাধীনজীবী এই অর্থে যে এরা সরাসরি মাটিতে কিংবা জলে রয়েছে, সেখানে থাকাকালীনই বাতাসের নাইট্রোজেনকে বিশেষ পদ্ধতিতে তারা সংগ্রহ করে মাটি কিংবা জলে আবদ্ধ করছে, এই জন্য এরা স্বাধীনজীবী। আবার কিছু রয়েছে মিথজীবী। মিথজীবী মানে কি, তারা পরিবেশে স্বাধীনভাবে নেই, অন্য কোনো উদ্ভিদের, বিশেষ করে লেগুমিনাস প্লান্ট বা সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূল বা রুটের মধ্যে যে নডিউলস বা গুটি রয়েছে তার মধ্যে এরা বসবাস করে। এই মিথজীবী ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়াম, এরা কি করছে, বাতাসের নাইট্রোজেন নিয়ে ওই সিম্বিগোত্রীয় উদ্ভিদ বা লেগুমিনাস প্লান্টের রুটের যে নডিউল রয়েছে বা উদ্ভিদ বা গুটি রয়েছে তার মধ্যে নাইট্রোজেন জমা করছে। এবার উদ্ভিদ ওখান থেকে নাইট্রোজেন নিতে পারছে, আবার ওই উদ্ভিদের যখন মৃত্যু হচ্ছে ওই গুটি বা নডিউলসগুলো মাটিতে মিশে যাচ্ছে, মাটির সাথে বিপুল পরিমাণ নাইট্রোজেন এভাবে প্রতি বছরই সঞ্চিত হচ্ছে। ফলে মাটির উর্বরতা শক্তি বাড়াতে বা নাইট্রোজেন সমৃদ্ধ করতে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো, অ্যাজিটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম, এরা ভীষণ গুরুত্বপূর্ণ। আর বর্তমানকালে অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজার হিসেবে কিন্তু এদের ব্যবহার ব্যাপক। এই অ্যাজিটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম কিংবা রাইজোবিয়াম নিয়ে সরাসরি মাটিতে প্রয়োগ করা হচ্ছে, যাতে কৃষকদের বা চাষিদের অজৈব রাসায়নিক সার কেনার খরচটা অনেকটা কমাতে পারে। এই বায়ো ফার্টিলাইজার বা জৈব সার বা অনুসার এগুলো মাটিতে দিলে কিন্তু মাটির গুণাগুণ বা চরিত্রও ভালো থাকে, আবার নাইট্রোজেনের চাহিদাও পূরণ করতে পারে। তো এই নাইট্রোজেন স্থিতিকরণ ছাড়াও আরও কিছু পদ্ধতিতে ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে। যেমন উদ্ভিদ প্রাণীর মৃতদেহ যখন মাটিতে পড়ছে তখন তার মৃতদেহের মধ্যে যে নাইট্রোজেনযুক্ত যৌগ রয়েছে, নাইট্রোজেনযুক্ত যৌগ রয়েছে মৃতদেহের মধ্যে, নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড যেগুলো মৃতদেহের মধ্যে রয়েছে সেগুলো মাটিতে এসে মিশছে, বা তাদের বর্জ্য পদার্থ বা ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে যে নাইট্রোজেন যুক্ত যৌগ সেগুলো মাটিতে এসে মিশছে। এইবার ওই মাটির নাইট্রোজেনযুক্ত যে যৌগগুলো মাটির মধ্যে থাকা তার বিয়োজন বা ডিগ্রেডেশন ঘটাচ্ছে কিছু ব্যাকটেরিয়া। এই পদ্ধতিটাকে বলে অ্যামোনিফিকেশন। এই অ্যামোনিফিকেশন ঘটিয়ে তারা কি তৈরি করছে? অ্যামোনিয়া তৈরি করছে। এই পদ্ধতিটা অ্যামোনিফিকেশন উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া বলেই। আর যে ব্যাকটেরিয়া করছে এই পদ্ধতি তারা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ যেমন ব্যাসিলাস মাইকয়েডিস। এটা একটা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। তাহলে এরা কি করছে? উদ্ভিদ বা প্রাণীর
রেচন পদার্থ, বর্জ্য পদার্থ বা তাদের মৃতদেহের যে নাইট্রোজেনযুক্ত যৌগ তার বিয়োজন ঘটিয়ে অ্যামোনিয়া তৈরি করছে, পদ্ধতিটি অ্যামোনিফিকেশন। যারা ঘটাচ্ছে তারা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, যেমন ব্যাসিলাস মাইকয়েডিস, এটাও একটা ব্যাকটেরিয়ার ভূমিকা। এরাও এই অ্যামোনিয়া থেকে আবার নাইট্রোজেন তৈরি হচ্ছে, ফলে উদ্ভিদের নাইট্রোজেন পাওয়ার অনেক সুবিধে হয়ে যাচ্ছে। এছাড়াও রয়েছে কিছু উদ্ভিজ্জ বস্তু, যেমন পাট, শন, তোমরা জানো যেখান থেকে ভালো রোপ বা দড়ি তৈরি হয়। তো ওই পাট গাছের প্রসেসিং কীভাবে করা হয়, পাট গাছ কেটে তার যে কাণ্ড সেটাকে জলের মধ্যে বেশ কয়েকদিন ডুবিয়ে রাখা হয়। তো ডুবিয়ে রাখলে কি হয় না, পাটের কাণ্ডের বাইরে যে তন্তু রয়েছে, যেটা স্ক্লেরেনকাইমা টিস্যু, সেটা পৃথক হয়। ওই পৃথক করার কাজেও কিন্তু কিছু ব্যাকটেরিয়া সাহায্য করে। সেই ব্যাকটেরিয়া যেমন ক্লস্ট্রিডিয়াম এরা পাট গাছের তন্তু তৈরিতে, পাট গাছের কাণ্ডের ওই অংশটাকে পচিয়ে সেখান থেকে ফাইবার বা তন্তু তৈরিতে সাহায্য করছে ক্লস্ট্রিডিয়াম, যার থেকে চটের ব্যাগ টেগ বা আরও অনেক জিনিসপত্র তৈরি হচ্ছে। এবার আসি খাদ্য প্রক্রিয়াকরণ, এটা এগ্রিকালচারে গেল। এবার আসবো আমরা খাদ্য প্রক্রিয়াকরণ বা ফুড প্রসেসিং। খাদ্য প্রক্রিয়াকরণ বা ফুড প্রসেসিং। তো খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আমরা মূলত পড়ব কিছু ছত্রাকের ভূমিকা রয়েছে, যেমন ইস্ট কি করছে না, ইস্ট বেকারি শিল্পে তোমরা জানো পাউরুটি কিংবা কেক পেস্ট্রি যেগুলো তৈরি হচ্ছে, তাছাড়া ইডলি, ধোসা, ফার্মেন্টেড ফুড যেগুলো তৈরি হচ্ছে, সেই সমস্ত খাদ্য তৈরির ক্ষেত্রে কিন্তু ইস্ট এর ভূমিকা রয়েছে। তাছাড়া ইস্ট ইথাইল অ্যালকোহল তৈরিতেও সাহায্য করছে ব্যাপকভাবে। ইথাইল অ্যালকোহল মদ্যশিল্পে ব্যবহৃত হয়, সুতরাং ওয়াইন ইন্ডাস্ট্রি পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে ইস্টের ওপর। ফার্মেন্টেশন পদ্ধতিতে ইথাইল অ্যালকোহল তৈরি করছে, তাহলে বেকারি শিল্পে ব্যবহৃত হচ্ছে ইস্ট। আবার ইথাইল অ্যালকোহল তৈরি, যেটা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, মদ্যশিল্পেও ব্যবহৃত হয়, সেই কাজে সাহায্য করছে ইস্ট। আরেকটা ভূমিকা বলি ব্যাকটেরিয়ার, যেমন দই তৈরিতে, দুধ থেকে দই তৈরি, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরিতে সাহায্য করছে। এটাও সন্ধান বা ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি হচ্ছে। তাহলে অনেক রকমের খাদ্য, সন্ধানজাত যত খাদ্য রয়েছে তাতে কোনো না কোনো অণুজীব সাহায্য করছে। আবার দুধ থেকে দই তৈরিতে, ইভিন পনির তৈরিতে, কত রকমের পনির রয়েছে সেই তৈরিতেও নানা রকমের ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে। এবার আসি মেডিসিন, ওষুধ তৈরিতে, ঔষধ প্রস্তুতিতে বা মেডিসিন প্রিপারেশন। তোমরা জানো অনেক রকমের ওষুধ আমরা উদ্ভিদের দেহ থেকেই পেয়ে থাকি। কারণ সবচেয়ে কমন যেটা আমরা বলি যে অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে কোনো না কোনো ছত্রাক অথবা কোনো না কোনো ব্যাকটেরিয়া থেকে, অথবা অ্যাক্টিনোমাইসিটিস যারা ব্যাকটেরিয়া সদৃশ তাদের থেকেই আমরা পাচ্ছি। যেমন স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, ক্লোরামফেনিকাল। তারপর ছত্রাক থেকে যেটা পাচ্ছি সবচেয়ে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক পেনিসিলিয়াম নোটেটাম, এই ছত্রাক থেকেই আমরা পাচ্ছি পেনিসিলিন, যেটা প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক। আর এই অ্যান্টিবায়োটিক মানেই তোমরা জানো যারা শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, ভাইরাসের বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকাই নেই। এই ভাইরাস ঘটিত কোনো রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকে কোনো কাজ হয় না, শুধু অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজনীয়তা সেক্ষেত্রে কি না, ওই সময়ে যাতে অন্য কোনো ব্যাকটেরিয়া দেহে সংক্রমণ না ঘটায়, অপরচুনিস্ট ব্যাকটেরিয়া যারা, তাদের আটকানোর জন্য কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হয়। তাহলে ওষুধ তৈরিতেও ব্যাকটেরিয়ার বিশেষ ভূমিকা রয়েছে। আর অ্যান্টিবায়োটিক, এই প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কারের ইতিহাস তো তোমরা জানোই, যে আলেকজান্ডার ফ্লেমিং তিনি ল্যাবরেটরিতে কিছু কালচার মিডিয়াতে ব্যাকটেরিয়ার সম্পর্কে গবেষণা করছিলেন। তো সেই কালচার মিডিয়াতে একটা পুষ্টি মাধ্যম থাকে আগার আগার, সামুদ্রিক শৈবাল থেকে তৈরি হয় এই আগার আগার, যেটা নিউট্রিটিভ মিডিয়া বা পুষ্টি মাধ্যম হিসেবে কাজ করে। তো সেই পুষ্টি মাধ্যমে কিছু ব্যাকটেরিয়া রেখে তাদের বংশ বিস্তার বা তাদের আরও অনেক চরিত্রের তিনি
গবেষণা করছিলেন। হঠাৎ করে তিনি ভুলবশত একটা প্লেটে আগার আগার প্লেটটাকে বাইরে রাখলেন এবং সেটাকে খোলা অবস্থাতেই রেখে দিয়েছিলেন। তো কয়েকদিনের মধ্যেই দেখলেন যে ওই খোলা অবস্থায় থাকা আগার আগার প্লেট বা পুষ্টি মাধ্যমে কোনো ব্যাকটেরিয়া জন্মায়নি, কিছু ছত্রাক জন্মে গেছে। তো অন্য যে আগার আগার প্লেটে তিনি ব্যাকটেরিয়া রেখে গবেষণা করেছিলেন তাদের বংশবিস্তার খুব ভালোভাবেই হচ্ছে, কিন্তু বাইরে যে আগার আগার প্লেট রেখেছিলেন সেখানে দেখলেন যে কিছু ছত্রাক জন্মেছে কিন্তু ব্যাকটেরিয়া নেই। তখন তার সন্দেহ হলো যে এটা কি হলো, আগার আগার প্লেটে ভেতরে যেগুলো আমি রেখেছি সেটাতে সমস্ত ব্যাকটেরিয়া ভালোভাবে বংশবিস্তার করেছে, কিন্তু বাইরে যেটা আমি রেখে দিয়েছি তাতে কোনো ব্যাকটেরিয়ার উপস্থিতি নেই। তখন ওই যে ছত্রাক জন্মেছে সেটার সম্পর্কে গবেষণা করলেন, দেখলেন এই ছত্রাক থেকে তিনি আবিষ্কার করলেন পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক। তখনই জানা গেল যে এই অ্যান্টিবায়োটিকটাই ব্যাকটেরিয়ার বংশবিস্তারে বাধা সৃষ্টি করেছে, ফলে আর কোনো ব্যাকটেরিয়া ওই প্লেটে জন্মায়নি। তার থেকেই পেনিসিলিয়াম আবিষ্কৃত হলো এবং আমরা অনেক অণুজীবের হাত থেকে, ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচলাম। আচ্ছা, এবার আসি ভ্যাকসিন এবং ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন। ভ্যাকসিন জানো তোমরা, এগুলো তৈরি হচ্ছে অণুজীব থেকে, অণুজীবের হাত থেকে বাঁচতে অণুজীব থেকেই তৈরি করা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিনটা কি না, কোনো অণুজীবের দেহ নিঃসৃত যে টক্সিক পদার্থ, যেটাকে আমরা অ্যান্টিজেন হিসেবে বলি, সেটা প্রোটিনও হতে পারে অপ্রোটিনও হতে পারে, সেই অ্যান্টিজেন যখন আমাদের শরীরে ঢোকে তখন আমাদের শরীরের যে অনাক্রম তন্ত্র বা ইমিউন সিস্টেম তারা বিশেষ প্রোটিন দিয়ে তৈরি যৌগ অ্যান্টিবডি তৈরি করে। ওই অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে কাজ করে অ্যান্টিজেনকে ধ্বংস করার চেষ্টা করে। যদি সাকসেসফুল হয় অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করার কাজে বা নিষ্ক্রিয় করার কাজে, তাহলে আমরা ওই অ্যান্টিজেন বা ওই অণুজীবের যে সংক্রমণ তার হাত থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি। এই ধারণা থেকেই ভ্যাকসিন তৈরি হওয়ার কথা মাথায় আসে এবং ভ্যাকসিনেশনের জনক হিসেবে যাকে বলা হয় তিনি হচ্ছেন ডক্টর এডওয়ার্ড জেনার। বসন্ত রোগের ভ্যাকসিন যিনি আবিষ্কার করেছিলেন, তিনি দেখলেন কি না, যারা গরুর কাজের সাথে নিযুক্ত রয়েছে একজন বালক, তার দেখা গেল সেই সময় স্মল পক্স যথেষ্ট পরিমাণে হচ্ছিল। দেখা গেল যে ওই ছেলেটি যে গরুর কাজে বা গরুর থেকে দুধ দোয়ার কাজে নিযুক্ত রয়েছে তার প্রথম কিছুটা র্যাশ বেরিয়েছিল, তারপর দেখা গেল তার আর স্মল পক্স হয়ই। তো তখন তার মাথায় এলো যে এটা কেন হলো না আর কি। তখন তিনি ওই স্মল পক্সের যে ব্যাকটেরিয়া ভাইরাস তিনি সংগ্রহ করলেন, সেই ভাইরাস ওই এর দেহে দিলেন, দিয়ে দেখলেন তার মধ্যেও আর হচ্ছে না। তো কেন এটা হলো না সেটা সম্পর্কে তিনি তখন গবেষণা করে জানতে পারলেন যে অলরেডি চিকেন পক্স ওর হয়েছিল। চিকেন পক্স হওয়ার সময় যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়েছিল সেই অ্যান্টিবডিগুলোই পরবর্তীকালে যখন ভাইরাস তার শরীরের মধ্যে ঢোকানো হলো তখন সেই অ্যান্টিবডিগুলো ভাইরাসকে সহজেই প্রতিহত করতে পারলো, ফলে তার স্মল পক্স আর হলো না। তার থেকে স্মল পক্সের ভ্যাকসিনও আবিষ্কৃত হলো এবং স্মল পক্স বর্তমানে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তার আর কোনো ঘটনা আপাতত ঘটছে না আর কি। তো এই টিকা বিভিন্ন রকমের হয়, বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে আমরা আগে থেকেই নিয়ে রাখতে পারি। এরকম কতগুলো টিকা হচ্ছে, যেমন বিসিজি ভ্যাকসিন, এটা সবাই তোমরা নিয়েছো। 1 মাস বয়সের মধ্যেই বা জন্মের পরে পরেই বিসিজি টিকা দিয়ে দেওয়া হয়। এটা যক্ষ্মা বা টিউবারকিউলোসিসের বিরুদ্ধে প্রতিরোধের জন্য বিসিজি, যক্ষ্মা বা টিউবারকিউলোসিস। আর এখন তো দেখছো করোনার জন্য যা কিছু বলা হচ্ছে যে ভারতবর্ষে এত করোনার প্রভাব কম হওয়ার পেছনে এই বিসিজি ভ্যাকসিনের নাকি বিরাট ভূমিকা রয়েছে। অনেক ছোট বয়স থেকে আমাদের বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় বলেই আমাদের টিবির বিরুদ্ধে তো বটেই, যেটা লাংসের সংক্রমণ ঘটায়, আরও অন্য ভাইরাসের ক্ষেত্রেও নাকি আমাদের এর ভূমিকাটা বিরাট রয়েছে বিসিজি। আরও যেমন রয়েছে ধরো ডিপিটি, এগুলো সবই তোমরা নিয়েছো। ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, একটা ভ্যাকসিন 3টে রোগের বিরুদ্ধে কাজ করছে। ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, একই ভ্যাকসিন 3টে রোগের বিরুদ্ধে। আবার আরেকটা ভ্যাকসিন জানো এরকম এমএমআর, মামস, মিজেলস, রুবেলা। মামস, মিজেলস, রুবেলা 3টে রোগের বিরুদ্ধে একটা ভ্যাকসিন। এটাতেও কাজ করছে, মিজেলস বা হাম এটাতেও কাজ করছে। আবার রুবেলাটা একটা বিশেষ ধরনের মিজেলস, এটাকে জার্মান মিজেলস বলে। এই 3টে রোগের বিরুদ্ধেই কাজ করছে একটা ভ্যাকসিন। আর আরও একটা কমন ভ্যাকসিন তোমরা জানো, ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। পোলিও ভাইরাসের বিরুদ্ধে এই ভ্যাকসিনটা ভীষণ কার্যকরী।
তো এই যে ভ্যাকসিনগুলো, এই ভ্যাকসিনগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডোজ যদি নিয়ে রাখা হয়, তাহলে কিন্তু আমরা টিউবারকিলোসিস, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, মামস, মিজলস, রুবেলা আর পোলিও এতগুলো রোগের হাত থেকে আমরা রেহাই পেতে পারি। এছাড়াও আরও অনেক ভ্যাকসিন রয়েছে, তোমরা নিজেরাই নিয়েছো। হেপাটাইটিস বি নিয়ে রেখেছো অনেকে, অনেকে নিউমোনিয়ার ভ্যাকসিনও নিয়ে রেখেছো। এগুলো আমাদের আগে থেকে রোগ প্রতিহত করার ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ। সুতরাং অণুজীবদের দেহ থেকে এই যে ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে, এটা আমাদের সাহায্য করছে যথেষ্টভাবে। আর বাকি রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ, ওষুধ হয়ে গেল। এবার বাকি রয়েছে বর্জ্য অপসারণ। বা সিওয়েজ ডিসপোজাল। সিওয়েজ ডিসপোজাল। তো বর্জ্য অপসারণ ক্ষেত্রে কি না, এটা বর্জ্য অপসারণ বলতে যত ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা মিউনিসিপ্যাল ওয়েস্ট হতে পারে, এমনি হাউসহোল্ড ওয়েস্ট হতে পারে, সেই ওয়েস্ট প্রোডাক্টগুলো আমরা সচরাচর ফেলেই দিই এবং সেগুলো ড্রেন নোংরা করছে, তাতে অনেক কিছু জীবাণু জন্মাচ্ছে। কিন্তু এখন বিজ্ঞান ভিত্তিকভাবে এই সমস্ত ওয়েস্ট প্রোডাক্টগুলোকে যদি আমরা যথাযথ প্রসেসিংয়ের মাধ্যমে একে কাজে লাগাতে পারি, সেই কাজে লাগানোর মাধ্যমে আমরা কিছু আমাদের প্রয়োজনীয় উপাদানও ফিরে পেতে পারি। এক হচ্ছে তাদের পরিবেশ থেকে অপসারণ, ভালোভাবে বিজ্ঞানসম্মতভাবে অপসারণও সম্ভব হচ্ছে, আবার তাদের থেকে আমরা প্রয়োজনীয় কিছু উপাদানও পেয়ে যাচ্ছি। মিথেনোজেনিক ব্যাকটেরিয়া বিশেষভাবে ব্যবহার করা হয় এই বর্জ্য অপসারণ এবং তার সাথে সাথে বায়োগ্যাস বা মিথেন উৎপাদনের ক্ষেত্রে। এখন অনেক গ্রামাঞ্চলে রয়েছে যেখানে গোবর গ্যাস প্লান্ট রয়েছে, সেখানে কিন্তু এই পশুদের মল কিংবা মূত্র সেগুলো ব্যবহার করা হচ্ছে, সেখানে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া দেওয়া হচ্ছে, তাতে এই বর্জ্যের অপসারণও হচ্ছে, তার সাথে সাথে এরা এই বায়োফুয়েল বা মিথেন গ্যাস তৈরি করছে, যেটা আলো জ্বালানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারছি। আর তাছাড়া তো রয়েছে এরকম আরও কিছু ব্যাকটেরিয়া রয়েছে, যেমন স্পিলেজ অফ অয়েলস। গালফ ওয়ারের সময় হয়তো তোমরা পড়ে থাকবে কখনো যে গালফ ওয়ারের সময় যে তৈলবাহী জাহাজগুলো এসেছিলো সেগুলো অ্যাটাক হয় এবং সেখান থেকে প্রচুর তেল সমুদ্রের জলে পড়তে থাকে। ফলে সমুদ্রের জলে এত বেশি দূষণ হয়েছিল, প্রচুর সামুদ্রিক প্রাণী, অনেক বড় বড় সামুদ্রিক প্রাণীও কিন্তু ভেসে সব সি বিচে এসে জন্মে গেছে। তো সেটার থেকে আরও অন্য জন্তু, বন্য জলজ প্রাণীদের বাঁচানোর জন্য তখন গবেষণা শুরু হয় আমাদের ভারতবর্ষেরই একজন বিজ্ঞানী ডক্টর আনন্দমোহন চক্রবর্তী। তিনি কিন্তু সিউডোমোনাস প্রজাতির একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। ওই বিশেষ প্রজাতি কিন্তু ওই স্পিলেজ অফ অয়েল যেটা হয়েছিল, তেল যেগুলো ভেসেছিল, সেই তেলগুলোকে তিনি ডিগ্রেড করে সমস্ত সমুদ্রের জল থেকে তাকে অন্য কেমিক্যাল সাবস্টেন্সে কনভার্ট করে সমুদ্রের জলকে দূষণের হাত থেকে রক্ষা করেছিল। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, যার ফলে হাজার হাজার সামুদ্রিক প্রাণী ওই দূষণের হাত থেকে সেই মুহূর্তে বেঁচেছে। সেখানেও কিন্তু দেখো সিউডোমোনাস, এটা একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াই কিন্তু ওই তেলের অপসারণে বা তার ডিসপোজালে সাহায্য করেছে।